শাওনের মতো লোকেদেরকে জুলাইয়ের পর আমরা বিচারে মুখোমুখি করতে পারি না, এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ গাদ্দারদের প্রকাশ্যে রেখে কখনো বাংলাদেশের জনগণ শান্তি পাবে না। এখন এই গাদ্দাররা কারা? এই গাদ্দাররা তারাই যারা তাদের স্বামীকে, তাদের ভাইকে সরকারে বসিয়ে তারা সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইন্টারিমের সময় আসিফ নজরুলরা দায়িত্ব পালন করেছে, অথচ শাওন বাহিরে বসে বসে জুলাইয়ের বিরুদ্ধে বলেছে। আজকে তা সে জুলাইকে নিয়ে কটূক্তি করে সিডিআই বলছে। সব জায়গায় যারা নিজেকে নিয়ে ব্যবসা করে, নিজের ব্যবসা টাকার বিনিময়ে নিজেকে বিলিয়ে বেড়ায়, তাদের কাছে জুলাইটা সিডিআই হওয়াটা স্বাভাবিক। কিন্তু এই সিডিআই শাওনের সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক নাই, এবং আমরা মনে করি প্রকাশ্যে এই শাওনকে যদি জুতাপেটা করা যায় তবেই জনযুদ্ধের যে আকাঙ্ক্ষা, জনযুদ্ধের যে সম্মান, সেটা রক্ষা হবে। আমাদের প্রিয়, সবার প্রিয় হাদির মৃত্যু এবং এখনো শুরু হয়নি। আমরা দেখছি যে আইনগত কোনো প্রক্রিয়া চোখে পড়ার মতো। এর আগে আমরা ভারতের ওই পক্ষ থেকে বলেছিল যে মমতা ব্যানার্জি হাদির মৃত্যুর খবর কিন্তু আমরা জানি, ফাঁস করে দেব, এমন কথা ওখান থেকে বেরিয়েছে। বাংলাদেশে সরকার আলোচনা করছে, কিন্তু মনে হয় দৃশ্যমান নয়, ঢিলাঢালা একটা পরিবেশ। সর্বোপরি হাদির সর্বশেষ অবস্থান, যেহেতু আপনিও হাদি ভাইয়ের একজন সহযোদ্ধা ছিলেন, আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, তো সর্বশেষ আপনার কাছে কি খবর আছে এবং আপনি কোনো আশা দেখছেন কিনা? ধন্যবাদ। দেখেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিল একটা জুলাই। কেউ যদি জুলাইটাকে ধারণ করতে চায়, জুলাইটা কী জিনিস, তার আকাঙ্ক্ষা কী, তাহলে তাকে শরীফ ওসমান হাদির দিকে তাকাতে হবে। যখন শহীদ শরীফ ওসমান হাদি সম্পূর্ণ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যারা কায়েম করেছিল, ঠিক আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল এবং ভারতীয় প্রক্সি গ্রুপগুলোর জন্য থ্রেট হয়ে গেল, তখন তাকে সরিয়ে দেয়া হলো। এবং আমরা মনে করি শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার যদি এই সরকার সমাপ্ত না করে, তাহলে এই সরকারকেও সন্দেহের চোখে দেখতে আমরা কুণ্ঠাবোধ করব না। মনে করেন যে এখানে একটি হত্যাকাণ্ড হলো, যে হত্যাকাণ্ডটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির উপর। সেই জনপ্রিয় ব্যক্তি শহীদ শরীফ ওসমান হাদি। কিন্তু ইন্টারিম থাকাকালীন এই বিচারের ব্যালিস্টিক রিপোর্ট দাখিল করা হলেও এখন পর্যন্ত চার্জশিট দাখিল করে বিচার প্রক্রিয়া শুরু করে নাই নতুন সরকার। তাহলে প্রশ্ন হচ্ছে, যেখানে ব্যালিস্টিক রিপোর্ট তদন্ত 1 মাসের ভিতর শেষ হলো, সেখানে কেন এখন পর্যন্ত চার্জশিট দাখিল করে এই বিচার প্রক্রিয়াকে অগ্রগতি করা হলো না? এখন প্রশ্ন আসছে যে হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে কি বাংলাদেশের সকল রাজনৈতিক দল একমত ছিল? আজকে এই প্রশ্ন জনমনে আসছে। তো আমরা আশাবাদী যে এই সরকার দ্রুত সময়ের ভিতর হাদি হত্যার বিচার করবে। কিন্তু যদি এটা না করে, তাহলে আজকে বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে যেভাবে মানুষকে দোষারোপ করছে, ধরেন একটা বড় অংশ মনে করে মির্জা আব্বাস ভাইদের মতো লোকেরা এখানে জড়িত, একটা বড় অংশ মনে করে জামাতের কেউ জড়িত, একটা বড় অংশ মনে করে হাসিনা জড়িত, আওয়ামী লীগ জড়িত। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই পুরো কাজটা হয়েছে দিল্লির প্রেসক্রিপশানে। সবচেয়ে বড় লাভটা হয়েছে দিল্লির, কারণ দিল্লি দেখতে পেয়েছে যে এই ছেলেগুলো বলছে যে দিল্লি যদি আমার মাটির দিকে তাকায়, তাহলে দিল্লির 7 সিস্টার ঠিক থাকবে না। তাহলে এই ছেলেগুলো যে বার্তা দিচ্ছে, এটা অখণ্ড ভারত নীতির বিরুদ্ধে। ভারত যখন তাদের এই তরুণ নেতৃত্বকে ভয় পেয়েছে, তখনই রয়ের পৃষ্ঠপোষকতায়, রয়ের ষড়যন্ত্রে বাংলাদেশ গোয়েন্দা সংস্থা জানা পরেও এই হত্যাকাণ্ড ঘটেছে। এবং এই হত্যাকাণ্ডের বিচার যদি এই সরকার না করে, তাহলে আগামীতে এই হত্যাকাণ্ডের উপরেই আপনি দেখবেন এই বিচারের দাবিতে বড় কোনো বিপ্লব হবে, এবং এটার অপেক্ষায় থাকতে হবে। এবং এই পরিস্থিতি কিন্তু এড়াতে পারবেন না, কারণ একটা হত্যাকাণ্ড এমন একজন ব্যক্তির, যেই ব্যক্তি বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছেন আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা, যেই ব্যক্তি বলছে আল্লামা সাঈদী হচ্ছেন আমাদের এই লড়াইয়ের অংশ, এইভাবে যিনি পুরো বাংলাদেশের মেহনতি মানুষকে আপন করে নিতে পেরেছিলেন, তিনি হচ্ছেন শহীদ ওসমান হাদি। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যদি আপনি আপোষ করতে না চান, তাহলে আপনাকে ওসমান হাদির বিচার করে দেখানো লাগবে যে বাংলাদেশে বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। সম্প্রতি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে মেহের আফরোজ শাওনকে ঘিরে। উনি সাংস্কৃতিক কর্মী, হুমায়ুন আহমেদের স্ত্রী ছিলেন। জুলাইয়ের বিপক্ষে যাওয়াতে ওনার বিরুদ্ধে সংবাদ সম্মেলনও আজকে হচ্ছে। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? এটা যৌক্তিক কিনা? ব্যাপার হচ্ছে যে জুলাই তো কোনো একক দলের আন্দোলন না, কোনো গোষ্ঠীর আন্দোলন না। জুলাই হচ্ছে জনযুদ্ধ, মুক্তিকামী জনতার যুদ্ধ। সেই মুক্তিকামী জনতা
বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। এখন এই ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে যদি কোনো ফ্যাসিবাদী বয়ান কেউ তৈরি করে আবারও ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশ সক্রিয় হওয়ার সুযোগ তৈরি করে দেয়, তাহলে জনগণ প্রতিরোধ করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। শাওনের মতো লোকেদেরকে জুলাইয়ের পর আমরা বিচারে মুখোমুখি করতে পারি না, এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ গাদ্দারদের প্রকাশ্যে রেখে কখনো বাংলাদেশের জনগণ শান্তি পাবে না। এখন এই গাদ্দাররা কারা? এই গাদ্দাররা তারাই যারা তাদের স্বামীকে, তাদের ভাইকে সরকারে বসিয়ে তারা সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইন্টারিমের সময় আসিফ নজরুলরা দায়িত্ব পালন করেছে, অথচ শাওন বাহিরে বসে বসে জুলাইয়ের বিরুদ্ধে বলেছে। আজকে সে জুলাইকে নিয়ে কটূক্তি করে সিডিআই বলছে। সব জায়গায় যারা নিজেকে নিয়ে ব্যবসা করে, নিজের ব্যবসা টাকার বিনিময়ে নিজেকে বিলিয়ে বেড়ায়, তাদের কাছে জুলাইটা সিডিআই হওয়াটা স্বাভাবিক। কিন্তু এই সিডিআই শাওনের সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক নাই, এবং আমরা মনে করি প্রকাশ্যে এই শাওনকে যদি জুতাপেটা করা যায় তবেই জনযুদ্ধের যে আকাঙ্ক্ষা, জনযুদ্ধের যে সম্মান, সেটা রক্ষা হবে। কারণ এদেরকে আপনি যদি মুক্ত বাতাসে রাখেন, আপনি লিখে রাখেন, 2 দিন পরে এরা তারেক রহমানকে খাম্বা বলবে, তারেক রহমানকে চুর বলবে। এবং এই বিএনপিকে কোনোভাবেই এই আওয়ামী অ্যাক্টিভিস্ট এবং আওয়ামী শিল্পী গোষ্ঠীরা গ্রহণ করতে পারে নাই। কারণ বিএনপি শাহবাগের বিরুদ্ধে, বিএনপি সে গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে, বিএনপি বাংলাদেশের জনগণের পক্ষে ছিল। সুতরাং এই গণজাগরণ মঞ্চের বর্তমান দায়িত্ব অথবা এক্সটেনশন হচ্ছে এই শাওনেরা। সুতরাং শাওনদেরকে আমার মনে হয় প্রকাশ্যে রেখে এই সরকার তার রাজনৈতিক ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারবে না। সম্প্রতি অনেক রাজনীতিক বা অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগের রাজনীতির সপক্ষে কথা বলার চেষ্টা করে এই নিয়ে বিনিয়ে। আবার কেউ কেউ বলেছে যে 32 ভাঙা সে সময়টা ভালো হয়নি। এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন? আওয়ামী লীগ ফিরে আসা উচিত কিনা, তাদের রাজনীতি করার অধিকার আছে কিনা? যেখানে নাহিদ ইসলাম জুলাইয়ের সামনের সারির নেতা, সে যখন বলেছিল যে ছাত্রলীগও নাকি রাজনীতি করতে পারে, তখন একটা উত্তর দিয়েছিলাম, বিচারের আগে, হাসিনা কামালের ফাঁসির আগে বাংলাদেশের আওয়ামী লীগের কোনো রাজনীতি করতে পারবে না। এবং এই রাজনীতিটা শুধু আওয়ামী লীগ না, তাদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং এদেরকে কালচারাল যে সকল ফ্যাসিস্টরা দীর্ঘ 16 বছর প্রতিষ্ঠিত করেছিল, তারাও বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে রাজনীতি করতে পারবে না। আর আপনি যেটা বললেন যে এই জুলাইয়ের পর আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে চাইলে সম্ভাবনা কতটুকু? আওয়ামী লীগ স্বনামে রাজনীতি করতে পারে না বলেই ব্যানার ধরার লোক যে দলের নাই, সেই দল তো জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। সেজন্যই আজকে তারা হুজুরদের ব্যানারে, তারা সংখ্যালঘুর ব্যানারে, পাহাড়িদের ব্যানারে, বিভিন্ন ব্যানারে এই আফসুস লীগ এখন মাঠে আসার চেষ্টা করছে। আপনি দেখেন, যেখানে শুভেন্দ্র বাংলাদেশের বিরুদ্ধে বলল, তার পরের দিনেই চৈতালি চক্রবর্তী বাংলাদেশকে বিচ্ছিন্ন করার কথা বলল। ঠিক তার পরের দিনেই শাহবাগে আমরা দেখতে পেলাম ইসকন জয় শ্রীরাম মিছিল করলো। এবং তার ওই একই দিনে আমাদের জাতীয় পার্টি, তার মহাসচিব বলল যে আমরা নাকি আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় করতে হবে, তাছাড়া বাংলাদেশে নাকি রাজনৈতিক চর্চা হবে না। তার মানে পুরো চক্রটা ভারতীয় চক্র। এই হাসিনা ওইখানে বসে এখানে পরামর্শ পাঠাচ্ছে, আর এখানে জাতীয় পার্টি 14 দল, এই চৈতালি চক্রবর্তী, উগ্র হিন্দুত্ববাদী এবং এই সকল ছোট ছোট সন্ত্রাসী গোষ্ঠীর ব্যানারে আবারও আওয়ামী লীগ রাজনীতিতে প্রবেশ করতে চাচ্ছে। সেজন্যই বলছি, বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ সবাই যদি একদিনের জন্য হলেও আওয়ামী লীগকে সচল করতে চাই, আমরা বেঁচে থাকতে আমাদের রক্তের উপর দিয়ে এই বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো দলের রাজনীতি করার সুযোগ দিব না। যদি আওয়ামী লীগ আসতে চাই, 1400 শহীদকে জীবিত করে আবার আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ আসতে চাইলে আবু সাঈদকে ফিরিয়ে দিতে হবে। যেহেতু কোনো শহীদের আবার ফিরে আসা সম্ভব না, সেজন্য স্বনামে মজুগুন্ডার আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নাই। আপনি লিখে রাখেন, আগামী 100 বছরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। জুলাই জাদুঘর এখনও সাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না। এদিকে গতকাল নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছে 5ই আগস্টের পূর্বে এরই মধ্যে যদি জুলাই জাদুঘর চালু না করা হয়, তাহলে জনগণ ভেঙে দিয়ে জনগণই চালু করে দেবে। সার্বিক এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন? জুলাই জাদুঘর চালু না হওয়াটা শঙ্কার জায়গা ছিল, কিন্তু এই সরকার ইতিমধ্যে বলেছে এই জাদুঘরটা চালু করা হবে 5ই আগস্টের পূর্বে। সেই জায়গা থেকে আমি আশাবাদী, দ্রুত সময়ের ভিতর জাদুঘরটা উন্মুক্ত করতে হবে, কিন্তু উন্মুক্ত করে ভিতরের জিনিসের কোনো পরিবর্তন করা যাবে না। যেইভাবে আছে, হাসিনা যেইভাবে মানুষের উপর গণহত্যা চালিয়েছিল, যেইভাবে নির্যাতন করেছিল, সেই গণভবনে বসে বসে কীভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিরোধী দলের নেতাকর্মীদেরকে সে নির্যাতন করতো, তার পরিকল্পনা কিন্তু ঠিক ওখানে সেভাবে রাখা হয়েছে। ইন্টারিম সে কাজটা করেছে। সেজন্য এই জাদুঘরে কোনো এলিমেন্টসের যেন পরিবর্তন না হয়। আপনি জাদুঘর খুলে দিবেন, জনগণ যাবে,
সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ না, এদেশের প্রতিটা মন্ত্রী, প্রতিটা এমপি যেন প্রতি মাসে একবার এই জাদুঘরটা গিয়ে দেখে আসে যে যদি আমরাও ফ্যাসিবাদী কায়দায় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করি কি করুণ পরিণতি বরণ করতে হয়। নিজের ঘর, নিজের বাড়ি, নিজের রাজপ্রাসাদ থেকে পালিয়ে যেতে হবে, জনগণ বস্ত্র খুলে দিবে। সুতরাং এজন্যই বললাম যে এই জাদুঘর খোলা সবার আগে দরকার হচ্ছে নেতৃত্বস্থানীয় সেই মন্ত্রী, এমপি, প্রতাপশালী প্রধানমন্ত্রী, তাদের জন্য। তারা যেন এটা দেখে শিখে যে কী করুণ পরিণতি হয় স্বৈরাচারী সরকারের।